টেস্ট মর্যাদার 16 বছর পার করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাদা পোশাকের ক্রিকেটে উন্নতি ধরে রাখার পরামর্শ সাবেক অধিনায়কের। আমাদের যেটা দরকার আসলে নিয়মিতভাবে টেস্ট খেলা, তাহলে বাংলাদেশ যে টেস্ট ক্রিকেট উন্নতি করেছে সেটা প্রমাণ করতে হবে। চিটাগংয়ের বিপক্ষে দাপুটে জয় রংপুর রাইডার্সের। শেষ ওভারের নাটকীয়তায় রাজশাহী কিংসকে হারিয়ে বিপিএলে খুলনা টাইটান্সের প্রথম জয়। It's tossed out. Thank you very much. It's Khulna. He's picked up a hat trick here. Unbelievable. ভুটানের বিপক্ষে বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করে ফেডারেশনের প্রতিবেদন দিয়েছেন টিম লিডার। জাতীয় দলের মান উন্নয়নে উল্লেখ করা হয়েছে নানা পরিকল্পনা। এবং বৃহস্পতিবার ময়মনসিংহে দ্বিতীয় পর্বের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু হচ্ছে। সব ধরনের প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। প্রচার না হওয়ায় দর্শক সমাগম নিয়ে শঙ্কা। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর, সেসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। দর্শক, শুরুতেই বিপিএল এর খবর। ফেভারিট চিটাগংকে দারুণ জবাব দিল রংপুর রাইডার্স। তামিমের দলকে দাপটের সাথে হারালো নাইম ইসলামের দল। নিজেদের প্রথম ম্যাচে চিটাগংকে 5-9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে 124 রান করে চিটাগং। জবাবে মোহাম্মদ শেহজাদের ব্যাটিং তাণ্ডবে 9 উইকেটের বড় জয় পায় রংপুর। ম্যাচ সেরা হয়েছেন আফগান মোহাম্মদ শেহজাদ। তারকা ঠাসা দল চিটাগংকে একরকম পাত্তাই দিল না রংপুর রাইডার্স। আসলে অন্যতম ফেভারিট চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুরের জয় লেখা হলো 9 উইকেটের বিশাল ব্যবধানে। এ জয় তাই পয়েন্টের সাথে নেট রান রেটও প্রাপ্তি রাইডার্সের। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ কিছুর আভাস দিয়েছিল চিটাগং, কিন্তু সোহাগ গাজীর স্পিনে দিশেহারা স্মিথ ও তামিম। দলীয় 21 রানে 2 ওপেনার প্যাভিলিয়নে। এরপর এনামুল ও শোয়েব মালিকের দাপুটে ব্যাটিং আশার আলো দেখায় চিটাগংকে, কিন্তু রান আউটের ফাঁদে পড়ে কাটা পড়েন এনামুল ব্যক্তিগত 25 রানে। দারুণ খেলতে থাকা মালিকও আউট হন 30-এর ঘরে। এরপর বাকিরা ব্যর্থ চিটাগং এর হেলে পড়া হাল ধরতে। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে কুলিয়ে উঠতে পারেননি কেউই। 2 বল বাকি থাকতে চিটাগং অল আউট 124 রানের পুঁজি করে। জবাবে রংপুরের 2 ওপেনার উড়ন্ত সূচনার সৌম্য সরকার ও মোহাম্মদ শেহজাদের ব্যাটে চিটাগং এর বোলারদের ইচ্ছে মতো শাসন করেন এই দুইজন মিলে। পাওয়ার প্লে 6 ওভারে সৌম্য ও শেহজাদ তুলেন 43 রান। 10 ওভারে রংপুরের স্কোরবোর্ডে উঠে 77 রান। তবে তখন নিজ ভুলে উইকেট দিয়ে আসেন 23 রান করা সৌম্য সরকার। এরপরও অবিচল ছিলেন আফগানিস্তানের ব্যাটসম্যান শেহজাদ। দারুণ সব বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে নিজ ক্যারিয়ারে বিপিএল সেরা অপরাজিত 80 রানের ইনিংসে রাইডার্সের জয় নিশ্চিত করেন মোহাম্মদ শেহজাদ। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। টি-20 ক্রিকেটের পূর্ণ উত্তেজনা উপহার দিয়ে রাজশাহী কিংসকে 3 রানে হারালো খুলনা টাইটান্স। টস জিতে ব্যাট করতে নামা খুলনা 133 রান করে। জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভারে 3 উইকেট হারিয়ে 130 রানে থামে রাজশাহীর ইনিংস। ম্যাচ সেরা হন খুলনা টাইটান্সের হয়ে অলরাউন্ড নৈপুণ্য জয় ছিনিয়ে আনা অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এই দৃশ্য হতে পারত খুলনা টাইটান্সের প্রতীকী এক ছবি। মাহমুদুল্লাহ শুভাগতর বোঝাপড়া যেমন জমে ওঠেনি, ঠিক তেমনই অগোছালো ক্রিকেট খেললো টাইটান্সরা পুরো 38 ওভার। গল্পের শুরুতে টস জিতে ব্যাটিং নেয় রিয়াদের খুলনা। মজিদ, পুরান ও ওয়েসেলস শুরুটা একেবারে খারাপ করেননি। খুলনার সাজানো সংসারে বাগড়া বাঁধান সেমি শেষ অস্ত্র আবুল হাসান রাজু। 10ম ওভারে বল করতে এসে ফিরিয়ে দেন দারুণ ছন্দে থাকা ওয়েসেলসকে। 4-4 ও 1 ছক্কা হাঁকিয়ে এই অজি ফেরেন 32 রান করে। ওয়েসেলসের বিদায়ের পর শুরু হয় টাইটান্সদের টাইটানিক শো। খুলনার মিডল অর্ডার ছেড়ে ফেলেন রাজু। 4 ওভার শেষে রাজুর ফিগার দাঁড়ায় 28 রানে 5 উইকেট। গেল আসরে নজর কাড়া অধিনায়কত্ব করা রিয়াদ একাই চেষ্টা করেন কিছুটা, কিন্তু তার বিদায়ের পর মাত্র 22 রান যোগ করে খুলনার ইনিংস থামে 133 রানে। 133 টি-20-র বিচারে তেমন বড় নয়, তবুও রাজশাহী টপ অর্ডারের যেন বাড়ি ফেরার বড্ড তাড়া। জুনায়েদ খানের বলে মুমিনুল ক্যাচ তুলে বেঁচে গেলেও ঠিক 1 বল বাদে ধরা পড়েন সোহান। এরপর ড্যাশিং সাব্বির ও উমর আকমলকেও টানা 2 বলে সাজঘরে ফেরান জুনায়েদ। হ্যাট্রিক করতে না পারলেও স্বল্প পুঁজিতে ম্যাচ জেতার স্বপ্নটা চাঙ্গা করে তোলেন এই পাকিস্তানি পেসার। ক্রিজে তখনও ঠায় দাঁড়িয়ে মুমিনুল। টেস্ট ব্যাটসম্যান খেতাব পাওয়া লিটল মাস্টার দেখালেন তার টি-20 দর্শন। দর্শক মাতানো কিছু বাউন্ডারি মেরে সহজ লক্ষ্যকে আরো সহজতর করে তোলেন আসরের 6ষ্ঠ
বাংলাদেশি হিসেবে তুলে নেন অর্ধশতক। তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন ড্যারেন স্যামি। 3 ছক্কা হাঁকিয়ে অধিনায়ক ফিরে যান 23 বলে 30 রান করে। ওপেনিং এ নেমে 17 ওভার 5 বলে অদ্ভুত শট খেলে ফিরে যান মুমিনুলও। সেখানেই নাটকের শুরু। 19তম ওভারে ত্রাস ছড়ান জুনায়েদ। চতুর্থ উইকেট নিয়ে শেষ ওভারে রাজশাহীকে ছুড়ে দেন 7 রানের লক্ষ্য। সেই 7 রান রুখতে বল হাতে নেন অধিনায়ক মাহমুদুল্লাহ। পরপর 2 বলে রাজু আর সামিকে ফিরিয়ে অধিনায়ক বলে যান নায়ক। শেষ বলে রান নিতে না পারার হতাশায় পড়েন নাজমুল অপু। রিয়াদের মাথায় নিশ্চয়ই ঘুরে ফিরে আসছিল বেঙ্গালুরুর সেই ট্র্যাজেডি। এবারে তিনি বিজয়ীর বেশে। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে 16 বছর পূর্ণ করেছে এবং এই 16 বছরে বাংলাদেশ প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। সুজন ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। 16 বছর পার করলো বাংলাদেশ। 2000 সালের আজকের দিনে কিন্তু টেস্ট প্রথম মাঠে নামে। আমরা এই নিয়ে আপনার সাথে কথা বলবো, তবে 16 বছরের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আমাদের একটা প্রতিবেদন আছে, সেটা একটু দেখে আসি। দেখতে দেখতে টেস্ট ক্রিকেটে 16 বছর কাটিয়ে ফেলল টিম বাংলাদেশ। 2000 সালে আজকের দিনে ভারতের বিপক্ষে ক্রিকেটের বনেদি মঞ্চে পা রাখে টাইগাররা। এই 1.5 যুগে সাদা পোশাকেও পরিণত হয়েছে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে জয় তার প্রমাণ, এমনটাই জানালেন প্রথম টেস্ট দলের সদস্য হাবিবুল বাশার। তবে টেস্টে নিয়মিত ভালো করতে আরো বেশি টেস্ট খেলতে হবে, এমনটাই জানালেন সাবেক এই অধিনায়ক। 2000 সালের 10 নভেম্বর স্বপ্ন পূরণ হলো বাংলাদেশের। বিশ্বের 10ম দেশ হিসেবে ক্রিকেটের অভিজাত শ্রেণীতে মাঠে নামে লাল সবুজের প্রতিনিধিরা। দেখতে দেখতে টেস্ট ক্রিকেটে 16 বছর পার করলো বাংলাদেশ। তবে যে প্রত্যাশা নিয়ে ক্রিকেটের এই বনেদি সংস্করণে যাত্রা শুরু করেছিল তার কতটুকু পূরণ হয়েছে তা নিয়ে বারবারই উঠেছে প্রশ্ন। যদিও গেল 1 বছরে সাদা পোশাকের এলিট এই ক্রিকেটে টাইগারদের পারফরম্যান্সের গ্রাফটা ঊর্ধ্বমুখী। টেস্ট আঙ্গিনায় দীর্ঘ এই পথ চলায় বাংলাদেশ সেরা সাফল্য পেয়েছে সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে। ক্রিকেটের জনকদের বিপক্ষে ঐতিহাসিক জয় প্রমাণ করেছে ঠিক পথেই এগুচ্ছে বাংলাদেশের ক্রিকেট। আমরা খুব ভালো ক্রিকেট খেলছিলাম গত কয়েক বছর ধরেই, স্পেশালি ওয়ানডে ক্রিকেটে। টেস্ট ক্রিকেটে কম বেশি সাফল্য পেয়েছি, বাট ইংল্যান্ডের সাথে জয়টা ডেফিনেটলি আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাবে। আমার মনে হয় ইন ফিউচার আমরা যতগুলো টেস্ট ম্যাচ খেলবো এই জয়টা আমাদের অনেক সাহায্য করবে। আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বেড়েছে এই ম্যাচটা খেলে। গেল 16 বছরে বাংলাদেশ টেস্ট খেলেছে মাত্র 95টি, যার মধ্যে জয় আছে কেবল 8টিতে। তবে অনেকেরই আক্ষেপ পর্যাপ্ত টেস্ট খেলার সুযোগ পায় না বাংলাদেশ। সেই আক্ষেপে ফুটে উঠল সাবেক এই অধিনায়কের কণ্ঠে। তবে ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের বিরোচিত পারফরমেন্স সামনে টেস্ট খেলার আরো সুযোগ করে দিবে বলে বিশ্বাস হাবিবুল বাশারের। আমরা কি খেলছি না খেলছি সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের যদি পারফরমেন্স দেখেন তাহলে অন্যদের তো আমাদের সম্বন্ধে অন্যরকমভাবে ভাবাই উচিত। এবং ইটস এ ফ্যাক্ট যে গত 2 বছরে যদি আমরা একটু টেস্ট ম্যাচ বেশি খেলার সুযোগ পেতাম, বাংলাদেশ টেস্টের সাফল্য অনেক বেশি আসতো। এবং আমরা যেভাবে ক্রিকেট খেলছি তাতে অন্যদের মনোভাব এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। আমাদের যেটা দরকার আসলে নিয়মিতভাবে টেস্ট খেলা, তাহলে বাংলাদেশ যে টেস্ট ক্রিকেট উন্নতি করেছে সেটা প্রমাণ করতে হবে। সীমিত ওভারের ক্রিকেটে আক্ষরিক অর্থেই বাংলাদেশ হয়ে উঠছে টাইগার। এখন চ্যালেঞ্জ সাদা পোশাকেও সেই ধারাবাহিকতা নিয়ে যাবার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়। ত্বক কিছু বলছে? এই আওয়াজ শুষ্ক ত্বকের 8টি সমস্যার লক্ষণ, অর্থাৎ ত্বকের ডিপ ড্যামেজ। শুধুমাত্র বোরোপ্লাস টোটাল রেজাল্ট ময়শ্চারাইজিং লোশনই আছে ত্বকের প্রয়োজনীয় হার্বাল উপাদান। বোরোপ্লাস টোটাল রেজাল্ট ময়শ্চারাইজিং লোশন, শুষ্ক ত্বকের 8টি সমস্যায় কার্যকর সমাধান। দর্শক, আমাদের আগেই জানিয়েছিলাম আমাদের সঙ্গে কথা বলতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। সুজন ভাই, টেস্ট ক্রিকেটে 16 বছর পূর্ণ করলো বাংলাদেশ। কিছুদিন আগে কিন্তু একটা ঐতিহাসিক জয় পেয়েছে। তারপরেও কিন্তু সবাই কথা বলে যে আসলে 16 বছরে কতটুকু বাংলাদেশ পেয়েছে, কতটুকু এগিয়েছে। আপনার মূল্যায়নটা কিভাবে করবেন যে আসলে 16 বছরে বাংলাদেশ কতটুকু এগিয়েছে টেস্ট? আসলে যেভাবে আমরা আশা করি যে যেভাবে আগানোর কথা ছিল হয়তো বা সেভাবে আগায়নি। এটার একটা কারণ হাবিবুল বাশার বললো যে আমরা পর্যাপ্ত পরিমাণ টেস্ট খেলিনি। 16 বছরে আমাদের এই কন্টিনিউয়াস 95 নম্বর টেস্ট ম্যাচ খেললাম আমরা, যেটা দ্বারা যে বছরে 6টা টেস্ট ম্যাচ। আমি মনে করি মানে 30 দিন টেস্ট ম্যাচ খেলাটা, যেখানে অন্য টিম হয়তো 10-12টা করে খেলে, সেখানে ধরেন আমাদের গ্যাপটা, যেমন আমরা 14 মাস পরে আবার টেস্ট খেললাম ইংল্যান্ডের সাথে। তো ওয়ানডেতে আমরা কেন ভালো খেলি, একটাই কারণ যে আমরা এখন ওয়ানডে নিয়মিত খেলি, রেগুলার খেলি, জন্য টিমটা এখন ওয়ানডে খেলতে খেলতে ইউজ টু, এবং এই ফর্মেটের সাথে আমরা খুব ভালোভাবে পরিচিত। কিন্তু টেস্ট ম্যাচে যেটা হচ্ছে, আমরা ডোমেস্টিক আপনি যতই এনভায়রনমেন্ট, ইন্টারন্যাশনাল ক্রিকেট এনভায়রনমেন্ট আপনি ডোমেস্টিক দিয়ে হয় না, আসলে সবচেয়ে বড় কথা কখনোই হয় না। তো আসলে এই জন্য আমাদের ধরেন সবচেয়ে বড় কথা আমাদের যেটা আরেকটা যেটা সমস্যা হয় যে আমাদের এই দলের এরকম ট্যুরগুলোও হয় না, যেটা আমরা ইয়াং কামিং আপ, যেমন মিরাজকে আমাদের হয়তো বা এক্সপোজার দিতে হলো বাংলাদেশ টিমে এসে 19 থেকে এসে একবার, যেটা উচিত ছিল হয়তো
বা আমাদের এই টিমে খেলে আসা উচিত ছিল, বাট সেটা হয়নি। বাট ইটস লাকি যে আমরা মিরাজ এত ভালো বল করেছে টেস্ট ম্যাচে। বাট এটা তো নাও হতে পারতো। ওর এক্সপিরিয়েন্স যদি হয়, বয়সের কথা যদি চিন্তা করেন, হয়তো এই কথাটা প্রথমে অনেকেই বলেছে, বাট আমাদের বিশ্বাস ছিল যে ও পারবে, ভালো বল করেছিল জানি আমরা। তো ওইটাই হলো কথা যে আমরা যদি যত পরিমাণ বেশি টেস্ট ম্যাচ যদি খেলতে আরম্ভ করি, তাই আমি মনে করি একদিন বাংলাদেশ আস্তে আস্তে যে আমরা আমাদের ডেভেলপমেন্ট না, আমরা অবশ্যই ডেভেলপমেন্ট আছে, না থাকলে আমরা ইন্ডিয়ানের মতো দলের সাথে সিরিজ ড্র করা, হ্যাঁ যদিও আমাদের কন্ডিশন হোয়াট এভার মানুষ বলে যে আমরা আমাদের কন্ডিশনের বাইরে গিয়ে কি করতে পারি, আমরা আমাদের বাইরের কন্ডিশন ইনশাআল্লাহ আমরা ভালো খেলবো। সামনে বাংলাদেশ দল নিউজিল্যান্ড যাচ্ছে, আমি মনে করি আমরা ওখানেও ভালো করবো, এটা আমার বিশ্বাস আছে আসলে। তবে যদি আমরা পরিমাণ এরকম বাড়তে থাকে যে বছর আমরা 8, 10টা 12টা টেস্ট ম্যাচ খেলতে পারি, তাহলে হয়তো এক সময় দেখবেন যে প্রতি বছরে যেরকম গ্যাপ যাতে না হয়, তাহলে অবশ্যই আমি মনে করি যে বর্তমান বাংলাদেশ টিম একদিন অবশ্যই উন্নতি দিতে যাবে আর কি। সুজন ভাই, বাংলাদেশের জাতীয় ক্রিকেট লিগ যেটা আছে, এটা নিয়ে অনেকের অভিযোগ আছে, প্রতিদ্বন্দ্বিতা তেমন নেই, এবং এর বিপরীতে আরো একটি টুর্নামেন্ট হচ্ছে বিসিএল। সেখানে কিন্তু অনেকে বলে যে হয়তোবা বাইরের দেশগুলোতে ফার্স্ট ক্লাস ক্রিকেটে যেরকম প্রতিদ্বন্দ্বিতা হয় সেরকম হয় না। এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য, বা আসলে এই প্রতিদ্বন্দ্বিতা বাড়ানো কিভাবে যায়? আসলে আমার মনে হয় কি যে আমি যদি ইন্ডিভিজুয়াল কথা বলি, যে আমি যদি একটা প্লেয়ার হই, আমি যখন প্লেয়ার ছিলাম, ইটস মাই জব যে আমার পারফরমেন্স আমার করা, মানে আপনি বলতে পারবেন না যে, কারণ এখন উইকেট ভালো হয়, এমন না যে আগে আমরা যেরকম ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছি আমাদের সময় যে অনেক স্লো উইকেট থাকতো বা পেস বলারদের কিছু ছিল না, এখন কিন্তু এরকম নাই। এখন বেটার হয়েছে, এখন দিনে দিনে বেটার হচ্ছে, এমন না যে আমরা আগেকার উইকেটে খেলি, এখন ভালো উইকেট হচ্ছে। এটা ছেলেদেরই অনেক দায়িত্ব যে আমাদের পারফরমেন্সটা করে রাখা, আমাদের নিজেদের করা, সেটা এই কম্পিটিটিভ মুডটা তাদেরই আনা উচিত। যে মানে আমি যেই দল, আমি যেমন ঢাকাকে রিপ্রেজেন্ট করেছি সারা জীবন, আমরা সবসময় চেয়েছি প্রতি বছর চ্যাম্পিয়ন হতে, সুতরাং আমাদের সময় কিন্তু কম্পিটিটিভ কোনো অভাব ছিল না। এখন এটা বলে যে ছেলেরা, কারণ হচ্ছে যে আমি জানি না কি রিজন, একদম এক্সাক্ট রিজনটা কি, বাট আমার মনে হয় যে এটা আমি ঢাকার ছেলে, ঢাকার জন্য খেলি, এটা কিন্তু অনেক বড় ব্যাপার, সত্যিকার ব্যাপার। সেই জিনিসটা যখন মনের থেকে না আসবে তখন ইটস ডিফিকাল্ট যে আসলে আমার কিছু করতে হবে। তো এবং আমার মনে হয় যে মানে যেটা হয় যে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের ট্রেনিং এর ব্যাপারটাও থাকে, যে আমাদের সিজনটা হয় যেটা ন্যাশনাল লিগ দিয়ে শুরু হয়, বা কতটুকু ট্রেনিং হয়, কোচদেরকে এখানে একটু মানে দিতে হবে যে আমাদের 4 দিন বা 5 দিন খেলার যখন যে এরকম একটা মেন্টালিটি, সেই মেন্টালিটি ডেভেলপ করাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তা আসলে কম্পিটিটিভ যে নাই তা না, কম্পিটিটিভ হয়তো হয়, মাঠে হয় হয়তো বা, বাট সেই অর্থ হয়তো বা পারফরমেন্সগুলোকে ওইভাবে মানে দেখা যায় না যেন বড় হচ্ছে, যে কোনো প্লেয়ার হয়তো বা মানে এক বছরে হয়তো আপনার 2টা ডাবল সেঞ্চুরি বা সেঞ্চুরি, কেউ ওইরকম ফর্মে এরকম কাউকে দেখা যায় না। কনসিস্টেন্সির প্রবলেমটা থেকে যায়। তো তারপর আমি বলবো যেটা বিসিএল অনেক অংশে ভালো, আমি মনে করি বিসিএল অনেক কম্পিটিটিভ মোডটা থাকে, যেহেতু আরো সিলেক্টিভ করে, আরো ছোট করক হয়, সেখানে হয়তো বা যেহেতু ফ্র্যাঞ্চাইজি বেস্ট, এটাতে হয়তো একটা জবাবদিহিতা থাকে হয়তো বা সেটা। তো আমি মনে করি যে ডিভিশন ওয়াইজ ডিভিশনে যারা কর্মকর্তা থাকেন বা যারা টিমটার সাথে থাকেন, তাদেরকে এখানে একটু এগিয়ে আসতে হবে, মানে একটু ফ্যাসিলাইজ করতে হবে। শুধু বিসিবির আশায় বসে থাকলেই হয় না, অনেক সময় আপনি নিজেদেরও স্পন্সর জোগাড় করে ছেলেদেরকে ট্রেনিং এর ব্যবস্থাগুলো করলে আমার মনে আরো ভালো হয়। আপনি তো গত প্রায় 2 বছর হলো আপনি বাংলাদেশ টিমের সাথে খুব ওতপ্রোতভাবে আছেন ম্যানেজার হিসেবে। এর মধ্যে কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি পাকিস্তানের সাথে খুলনায় ড্র করেছে, সাউথ আফ্রিকা, ইন্ডিয়ার সাথেও ড্র করেছে, যদিও সেখানে বৃষ্টির একটা হাত ছিল। বাংলাদেশে কিন্তু ক্রিকেটের মানসিকতা একটা পরিবর্তন এসেছে। আগে মানসিকতাটা কেমন ছিল, বা এখন কি মানসিকতা প্লেয়াররা মাঠে নামছে, বা তাদের মধ্যে কি কাজ করছে যে এত ট্রান্সফরমেশন হঠাৎ করে গত 2 বছরে? সবচেয়ে বড় কথা যে আমাদের আমি মনে করি ছেলেরা এখন অনেক ফিয়ারলেস ক্রিকেট খেলে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি আসলে এইসব টিমের সাথে যখন কম্পিটিশন করবেন, তখন আপনি ভয় নিয়ে ক্রিকেট খেললে হবে না। তো এই ফিয়ারলেস ক্রিকেটটা খেলার একটা বড় কথা, যে আমরা যে পারি, মানে হয়তো আমাদের নিজেদের হ্যাঁ, এটা আমরা অনেক সময় আমাদের শর্টস খেলা থেকে দূরে থাকি, আমরা তো শর্টস খেলি না, ইয়ে করি। এখন যেমন ছেলেরা আপনি দেখেন যে এগ্রেসিভ ক্রিকেট খেলে, সেটা টেস্ট ম্যাচেও কিন্তু এখন এগ্রেসিভ খেলি। এখন কথা হচ্ছে যে যেমন কথা, মানে আসলে এগুলো অনেক রকমের কথা হয়, আমি এসবে না যাই, যে যেমন অনেকে বলে কেন আমরা এরকম ব্যাটিং করি টেস্ট ম্যাচে, বাট আপনি যদি দেখেন যে আমরা ইংল্যান্ডের সাথে যেরকম উইকেটে খেলেছি, এখানে কিন্তু আপনি ডিফেন্ড করে আপনি রান করতে পারবেন না। এখানে আমাদের স্ট্র্যাটেজি ছিল এরকম যে আমরা রান করা যায়, কারণ আপনাকে ওইখানে লুজ বলগুলোকে মারতেই হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি এরকম সময় নিয়ে ব্যাটিং করবেন। এখন টেস্ট ক্রিকেটটাও কিন্তু অনেক মডার্ন হয়ে গেছে আসলে সত্যি। আগে একটা সময় বলতো যে সারাদিন ব্যাটিং করে মানে 3 রান রেটে 270 রান করা মানে ভেরি গুড স্কোর। এখন কিন্তু ওই দিন, এখন কিন্তু ওই মনে করা হয় যে আপনি 360 অ্যাবভ, মানে 4.5-5 রান করলে ইটস ভেরি গুড ইন টেস্ট ম্যাচেস। তো হোয়াট এভার, মানে আমি মনে করি যে আমাদের ইমপ্রুভমেন্ট অবশ্যই হয়েছে, না হলে বাংলাদেশ এতগুলো সিরিজ গত 2-2.5 বছর যে কনসিস্টেন্সি, এটাই সবচেয়ে বড় ব্যাপার আমাদের জন্য। তা আমি মনে করি এটা ধরে রাখলে, এবং ছেলেদের মধ্যে এখন মানে আমি বলবো যে ওয়ানডেতে স্পেশালি আমি বলবো যে আমরা জিততে জানি, আসলে কিভাবে করলে ম্যাচ জিততে হবে,
কি ভালো মন্দ করলে আমরা ম্যাচ জিততে পারি, আমাদের স্ট্রেংথ উইকনেস সম্বন্ধে আমাদের খুব ভালো আইডিয়া আছে। অপোনেন্টের স্ট্রেংথ উইকনেস যথেষ্ট কাজ করা হয় যে আমরা কোথায় তাদেরকে অ্যাটাক করবো, কোথায় ডিফেন্ড করবো। টেস্ট ম্যাচেও কিন্তু আস্তে আস্তে আমার মনে হয় যেটা হবে। তো ইনশাল্লাহ যেমন আজকে আমি যদি বলি যে 2016 যখন সাকিবরা শুরু করলো তখন অনেক ছোট, মানে মুশফিক সাকিব 2006-07 শুরু করলো হয়তো বা, তো এখন তো ওরা ম্যাচিওর হয়েছে, দলটা এখন একটু ম্যাচিউরিটির দিকে যাচ্ছে। তো এখন আমার মনে হয় যে দিনে দিনে আরো ভালো হবে এটা। সামনে তো অনেক খেলা বাংলাদেশের এবং সবই দেশের বাইরে, নিউজিল্যান্ডে শুরু, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এরপর বাংলাদেশে হয়তো বা পাকিস্তান আসবে। তো বাইরের যে আপনার খেলাগুলো আছে সেগুলোর জন্য বাংলাদেশ প্রিপারেশনটা কেমন হওয়া উচিত? বা এক একটা কিন্তু এক এক রকম উইকেট, নিউজিল্যান্ড একটু বাউন্সি, আবার শ্রীলঙ্কায় স্পিন, আবার ইন্ডিয়াতেও কিন্তু এখন প্রফেশনাল প্লেয়ার মানে আপনি হ্যাভ টু অ্যাডজাস্ট এন্ড প্লে। বাট আমি সবসময় যেটা মনে করি যে আমি দেশের বাইরে কিন্তু আমাদের ছেলেরা সবসময় ভালো ক্রিকেট খেলে, কিন্তু আমরা কম খেলি বলে আমাদের হয়তো বা অ্যাডজাস্টমেন্টটা হয় না। বাট আপনি দেখেন যে আমরা কিন্তু অস্ট্রেলিয়া গিয়ে আমরা ইংল্যান্ডকে হারিয়েছি, ওখানে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপে ম্যাচ জিতেছি। কেন? আমরা তো ওই আমরা জানি যে অস্ট্রেলিয়া সবাই বলে যে উইকেটের বাউন্স বেশি, এই বেশি, সেটা কিন্তু আমাদের ছেলেরা দারুণ ক্রিকেট খেলেছে সত্যি কথা বলতে গেলে। তা আমি বিশ্বাস করি এখনো যে আমরা নিউজিল্যান্ডে দারুণ ক্রিকেট খেলবো, আমাদের টিমের এখন স্ট্রেংথ অনেক ভালো। ইনশাল্লাহ আশা করি মুস্তাফিজও ফিট হয়ে যাবে, তখন আমাদের বোলিং ডিপার্টমেন্ট আরো স্ট্রং হবে। তো আই বিলিভ যে নিউজিল্যান্ডে আমরা ভালো ক্রিকেট খেলবো। সুজন ভাই, আপনার সাথে আবারও ফিরছে একটু পরেই। খেলার সময় আরো যা থাকছে, রাজকোটে ভারতের বিপক্ষে প্রথম দিন শেষে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড, 4 উইকেটে 311 রান ইংলিশদের। জো রুটের পর সেঞ্চুরির অপেক্ষায় মঈন আলী। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে, টেনশন নয়। দর্শক, আমরা আবার আলোচনায় ফিরছি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। আপনি একটু আগে বলছিলেন মুস্তাফিজের কথা। মুস্তাফিজ অবশ্যই একটা বড় ফ্যাক্টর, আমরা দেখেছি অভিষেকের পর থেকে দারুণ খেলছে। মুস্তাফিজ দীর্ঘদিন পর আবার ফিরবে যদি নিউজিল্যান্ড সিরিজে ফিট হয় সম্পূর্ণ। ওর জন্য এটা কতটা একটু প্রেশার হতে পারে কি? কারণ তার তো বয়স অনেক কম, দীর্ঘদিন খেলার বাইরে ছিল, একটু প্রত্যাশার একটা থেকেই থাকে সবার। প্রেশার আমার বলে না কিছু নাই। মুস্তাফিজ আমি বিশ্বাস করি যে রিহ্যাবিলিটেশন খুব ভালো হচ্ছে, ওর আশা করি যে নিউজিল্যান্ড সিরিজ হয়তো ফিরতে পারবে। অথবা মানসিকভাবে আমি জানি না ওর মেন্টালিটি থাকবে কিনা ব্যথাটার ব্যাপারে, বাট আমি মনে করি যে না, হি ইজ ভেরি, মানে ও দারুণ কষ্ট করছে, চেষ্টা করছে। আর আমার মনে হয় না কোনো ভয় থাকবে। মুস্তাফিজ উইল বি মুস্তাফিজ এগেইন। আমাদের তো রিসেন্টলি আমরা দেখেছি ওয়ানডে তো অনেক নতুন প্লেয়ার এসেছে এবং তারা সবাই ভালো করেছে। টেস্টেও কিন্তু মিরাজ আমরা দেখলাম যে প্রথম সিরিজে দারুণ করলো। সাব্বির দীর্ঘদিন ওয়ানডে দলে ছিল, সেও টেস্টে সে ভালো করলো। নতুন যারাই এসছে তারাই কিন্তু মোটামুটি প্রমাণ করছে। এটা যারা এমনও আছে যে যারা হয়তো দলের বাইরে একসময় ভালো ছিল, একটা ভালো কম্পিটিটিভনেস চলে আসছে টিমে। অবশ্যই আপনি দিস ইজ এ হেলদি কম্পিটিশন, আমি মনে করি ভেরি ভেরি হেলদি কম্পিটিশন। এখন জায়গার জন্য ফাইট করে সবাই, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি ওইটাই বলছি যে সিরিয়াসনেসটা আসবে এখানেই। মানে এনি পজিশন কুড বি নট এ মানে ইজি জ্যাকপট যে আপনি আসলেন আর জায়গা পেয়ে গেলেন না। ন্যাশনাল টিমের জায়গাটা মানে শুড বি টাফার, মানে আমার মনে হয় যত টাফার হবে তত আমাদের ক্রিকেট কম্পিটিশন সবখানেই বাড়বে। কারণ ছেলেদেরকে প্রমাণ করতে হবে কোথায় ন্যাশনাল লিগে হয়তো রান করতে হবে, চোখে পড়তে হবে। কিন্তু তারপর আমি যেটা বললাম যে ন্যাশনাল লিগের এনভায়রনমেন্ট যখন আমরা বলে না যদি ইন্টারন্যাশনাল দেখেন, সেটা এখনো আমাদের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ আছে। সুতরাং ওই ন্যাশনাল লিগের পারফরমেন্স দেখেই যে ন্যাশনাল টিমে হবে সবকিছু বিবেচনা করা হয় যে যে একটা ছেলেকে আমরা মানে এখন বাংলাদেশে আপনি কোন জায়গাটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের কাকে দরকার। এখন যেন তামিমের জায়গায় তো আমরা কাউকে খুঁজবো না, এখন তামিম আমাদের জন্য সবচেয়ে ভালো টপ ওপেনিং ব্যাটসম্যান। সুতরাং এগুলো অনেক ইম্পর্টেন্ট ব্যাপার আছে। হয়তো একটা ওপেনার ব্যাটসম্যান এখন লাখ দিয়ে অনেক রান করে, এরকম ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক দেশেরই হয়েছে। আকিব জাভেদ ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বোলার, কিন্তু অথবা ওয়াসিম আকরাম ওয়াকারের জন্য খেলতেই পারেনি ওভাবে ক্রিকেট। এটা হয় আসলে, সত্যি কথা বলতে গেলে। বাট আমি মনে করি যে আমাদের ছেলেরা কামিং আপ টিম অনেক ভালো হচ্ছে, ছেলেরা ভালো করে যেই আসছে সিস্টেমের সাথে ডেভেলপ মানে ইনভলভ হয়ে যাচ্ছে। ট্রেনিংটা আমাদের খুব ভালো হয় এখন, এটাও একটা বড় ব্যাপার যে মানসিকতা যে পরিবর্তন, এগুলো কিন্তু সব মানে একটা ছিল করে যে সবকিছু জিনিস থেকে এসছে আসলে। ড্রেসিং রুমের পরিবেশ বলেন, সবকিছু ইটস ভেরি ইম্পর্টেন্ট আসলে ক্রিকেট খেলতে গেলে। সুজন ভাই, বাংলাদেশ এই বিপিএল এর পরে যাচ্ছে অস্ট্রেলিয়াতে, একটা কন্ডিশনিং ক্যাম্প হবে প্রায় 10-11 দিন, এরপর নিউজিল্যান্ডে যাবে। এই বিষয়টা অনেকেই বলছে যে আসলে 22 জুন নিয়ে যাচ্ছে এবং সেখানেই যাবে। তো এটা কি ইনাফ আপনার মনে হয় যে 10-11 দিনের যেই ক্যাম্পটা হবে অস্ট্রেলিয়াতে? 10-11 দিন বলতে গেলে না, 10-11 দিন ক্যাম্পে কিন্তু এই প্লেয়াররা কিন্তু আপনার থ্রু আউট দ্য সিজনই থাকবে, মানে নিউজিল্যান্ড পুরো সবখানেই থাকবে তারা। সুতরাং আমাদের তো সচরাচর মানে যেটা হয় যে আমরা ওইসব কন্ডিশনে তো ট্রেনিং করার, ম্যাচ খেলার সুযোগই হয় না, আর ট্রেনিং করার কথা দূরের কথা। বা যারা ধরেন আপনার টেস্ট টিমে খেলো, যেহেতু টেস্ট ম্যাচ পরে আছে, যেমন মমিনুল হক আমাদের জন্য ও টেস্ট খেলে। এখন মমিনুলকে যদি আমরা এখানে রেখে যাই বিপিএল এর পরে, ও ট্রেনিংটা কি হবে এখানে আসলে? বা ওই কন্ডিশনে যখন যাবে, ও যদি প্র্যাকটিসে রেগুলার প্র্যাকটিস করে, তো টেস্ট ম্যাচটার জন্য হয়তো প্র্যাকটিস একটু হইলেও আমরা ওকে ওর জন্য সুবিধা করে দেওয়া, যে ও যাতে টেস্ট ম্যাচে কমফোর্টেবল থাকে, ব্যাটিং এ যে উইকেটের সম্বন্ধে আইডিয়া হয়ে যায়, এগুলো আইডিয়া হয়ে যায়। এইসব কারণেই আসলে আগে যাওয়া এতগুলো প্লেয়ারকে নিয়ে, যেই
সুবিধাটাকে পাওয়ার জন্য যে ট্রেনিং ফ্যাসিলিটি আমরা, কারণ আমরা নিউজিল্যান্ড বোর্ডকে এভাবেই বলেছি যে আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটি কি হবে, কি চাই আমরা, ওইভাবে জানানো হয়েছে। তো আশা করি যে ওই ফ্যাসিলিটিসগুলো এই যে 22 জন ছেলে যাচ্ছে তাদের সবার জন্য দারুণ একটা কাজে লাগবে, কারণ সামনে আমাদের আবার এই চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, ইংল্যান্ডে আছে, ওই কথাটাও বড় ব্যাপার, কারণ অনেকটা সিমিলার ইংল্যান্ড আর নিউজিল্যান্ড কন্ডিশন। তো এই চিন্তা করে আসলে এতগুলো প্লেয়ারকে নিয়ে, এর মধ্যে 2টা প্লেয়ার অবশ্য আমাদের ডেভেলপমেন্ট প্লেয়ার হিসেবে যাচ্ছে, তারা কিন্তু সিলেকশন পারপাসে হবে না, ডেভেলপমেন্ট প্লেয়ার, জাস্ট নাজমুল হোসেন শান্ত এবং ইবাদত হোসেন, এই দুজন যাচ্ছে অ্যাজ ডেভেলপমেন্ট প্লেয়ার। এদেরও আমরা 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 মনে করি যে দিস টু ইজ দ্য ফিউচার বাংলাদেশ প্লেয়ার, হয়তোবা এখন না আগামীতে হয়তো বাংলাদেশের জন্য খেলবে হয়তোবা। সুজন ভাই, আমি একটু এবার কথা বলতে চাচ্ছি আপনার বিপিএল প্রসঙ্গে। আপনি বিপিএল ঢাকা ডায়নামাইটস দলের এবার কোচের দায়িত্ব পালন করছেন। আপনি ঘরোয়া ক্রিকেটে খুবই সফল বলা যায় কোচিং হিসেবে। ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাক টু ব্যাক শিরোপা আপনার আছে। এবার প্রিমিয়ার লিগে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে কতটা কঠিন মনে হচ্ছে বা আপনার কাছে কেমন লাগছে? কঠিন তো অবশ্যই, টি-20 ফরম্যাটটাই আসলে কঠিন। মানে এটাতে আপনি বলতে পারবেন না কেউ সুপারস্টারের সাইড হলে যে আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন তা না। ঢাকা টিম যথেষ্ট স্ট্রং, আমার মনে হয় যে উই হ্যাভ ভেরি গুড অলরাউন্ড একটা সাইড, বাট তারপরে আপনাকে গিভেন ডেতে আপনাকে বেস্ট উইকেটটাই খেলতে হবে, মোমেন্টাম থাকতে হবে, কারণ এখানে বলতে পারবে না যে এই দল এই দলকে হারিয়ে দেবে, এটা তো ইজি না। বাট আমি বিশ্বাস করি যে ঢাকা অনেক ভালো টিম। আমরা যদি আমাদের এক্সিকিউশন যদি ঠিক থাকে মাঠে, আমরা যদি আমাদের প্ল্যান অনুযায়ী খেলতে পারি, তাহলে ডেভেলপ আমি মনে করি যে উই আর কোয়াইট কম্পিটিটিভ সাইড আর কি। আপনার দলে তো অনেক তারকা আছে, আন্দ্রে রাসেল, ডোয়ান ব্রাভো, সাঙ্গাকারা, জ্যাভারদেনের মতো তারকারা আছে। তো একটু মধুর সমস্যা কি পড়তে হচ্ছে যে কাকে ছেড়ে কাকে দলে খেলাবেন? না, আমার মনে হয় দে আর অল প্রফেশনালস, বাট আমাদের প্রয়োজনে যাকে প্রয়োজন আমরা তো এই জন্যই তাদেরকে এতগুলো প্লেয়ারকে নিয়েছি, যে 6 জন প্লেয়ার আছে আমার, মানে ফরেন প্লেয়ার 6 জন আছে, আমাদের থেকে আমার 4 জন খেলাতে হয়। তো আমার টিমের যেটা প্রয়োজন, যাকে যেটা প্রয়োজন, এবং দে আর অল টেক ইট ইজিলি। আমি মনে করি না যে তারা কোনো এটা নিয়ে করে, কারণ তারা নিজেরাও বুঝে যে এইসব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আসলে মানে এটা তো আর নট বাংলাদেশ টিম, শ্রীলঙ্কা টিম যে আপনি সবাই খেলতে পারবে। তো যাকে যখন দরকার তখন আমরা সেভাবে ইউজ করবো। এবং আমি ভেরি লাকি না যে সাকিব আছে দলে, মানে যে যার কিনা টি-20 এক্সপেরিয়েন্স সবচেয়ে বেশি। তো এটা মানে শুধু বাংলাদেশ না, আমার মনে হয় কম্পিটিশনে যারা খেলছে তাদের তো সবার থেকে মনে হয় এক্সপিরিয়েন্স আছে। মানে আন্দ্রে রাসেল, সাঙ্গাকারা যদি এখন প্রচুর পরিমাণ টি-20 খেলে, বাট সাকিবেরও অনেক বছরের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আছে, এবং আমি মনে করি যে হি উইল লিড ফ্রম দ্য ফ্রন্ট। মুস্তাফিজকে মিস করছেন আপনারা এবার? ও ডেফিনেটলি, তো অবশ্যই। মুস্তাফিজ তো মানে এই ফরম্যাটের জন্য মানে ওর থেকে আইডিয়াল বোলার কোন দল চাইতে পারে না, কোচ চাইতে পারে না। আমি মনে করি যে ডেফিনেটলি মুস্তাফিজকে তো অবশ্যই আমরা মিস করছি, বাট তারপরেও যারা আছে, শহীদ ওয়াজ আউটস্ট্যান্ডিং লাস্ট ম্যাচে। তো আমি মনে করি যারা আছে তারাও ক্যাপেবল, সবাই লোকাল প্লেয়াররা আমার ভেরি ভেরি ক্যাপেবল প্লেয়ার্স। মেহেদি মারুফ লাস্ট ম্যাচে দারুণ ব্যাটিং করলো। এছাড়া মোসাদ্দেক, নাসিরের মতো প্লেয়ার আমার দলে আছে। সুতরাং নাসির, একটু সবাই বলে যে নাসিরের ফিল্ডিং এবং সে কি একটা চেঞ্জ মেকার, কালকে কিন্তু দেখেছি এক্স্যাক্টলি একটা মাঠে পুরো পাম্প আপ করে রাখে। তো ওইটাই আর কি, দে আর অল ম্যাচ উইনার্স। এখন বাকিটা তো আমরা বললাম যে এক্সিকিউশন যত ভালো হয়, যদি আমরা প্ল্যান অনুযায়ী খেলতে পারি, কোয়াইট গুড চান্স। এবার আমরা দেখছি যে লো স্কোরিং হচ্ছে। আমরা যদি দেখি যে আজকের ম্যাচ দুটোই কিন্তু লো স্কোরিং হয়েছে, গতবার এমন লো স্কোরিং হয়েছিল। তো আপনাদের পক্ষ থেকে কোনো দাবি থাকবে? গতবার আমার মনে হয় যে উইকেটটা একটু প্রবলেম ছিল, বাট আমার এইবার মনে হয় না উইকেট এত খারাপ আছে যতটুকু লো স্কোরিং হয়েছে আজকের ম্যাচটা। আমি মানে আমি খেলিনি, এবার আমি টিভি দেখে যত আমরা মনে হয় যে আমরা ব্যাটিং ভালো করিনি, দুটো দলই ব্যাটিং ভালো করে। সব প্রত্যেকটা দলের যারা খেলেছে, আমরা টু মেনি শর্টস খেলতে চেয়েছে, কনস্ট্যান্ট সিঙ্গেলের উপরে রোটেশন করেনি। টি-20 মানে আপনাকে মানে এটা আমার সাজেশন, আমি যেটা বুঝি 120 বলের খেলা, আপনাকে 4-6 তো মারতেই হবে, বাট আপনি যদি সিঙ্গেলস ডাবলস নিয়ে ভুলে যান তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট। যেটা রাজশাহী আর ইয়ার খেলাটা হলো আপনার খুলনায়, আমার মনে হয় রাজশাহী একসময় সিঙ্গেল দিতে ভুলে গেছে, আসলে সত্যি কথা বড় শটে গেছে। মানে দ্যাটস ফার্স্ট আমি মনে করি যেটা জিতা ম্যাচ ছিল হয়তো, বাট খুলনাকে অবশ্যই ক্রেডিট দিতে হয়। মাহমুদুল আওয়াজ লিড ফ্রম দ্য ফ্রন্ট, দারুণ ঠান্ডা মতো অভিনয় করেছে এবং সময় মতো মানে চেঞ্জেসগুলো ছিল, এবং বিং এ ক্যাপ্টেন 7 রান যখন বাকি নিজের হাতে বল তুলে নেওয়া, কোয়াইট ব্রেভলি থিংস। সুজন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য, এবং আপনাকে শুভকামনা ঢাকা ডায়নামাইটসের ধন্যবাদ। বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হলেও জাতীয় দল থেকে বাদ পড়েছেন আরাফাত সানি। তবে মনোবল হারাননি এই বাঁহাতি স্পিনার। বিপিএলে বরাবর পারফর্ম করে আসা সানি এবারও ভালো কিছু করতে মুখিয়ে আছেন। তবে জাতীয় দলে ফিরতেই হবে এমন ভাবনায় বাড়তি চাপ নিতে চান না, বরং ভালো খেলে আবারও ফিরতে চান জাতীয় দলের জার্সিতে। ঘরোয়া ক্রিকেট খেলছেন প্রায় 1.5 দশক হলো, কিন্তু লাইমলাইটে আসেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল দিয়ে। দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরের প্রথম 2 মৌসুমে চিটাগং ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে 16 উইকেট পেলেও গেলবার রংপুরের হয়ে 16 উইকেট শিকার করেন আরাফাত সানি। জাতীয় দলে নিয়মিত ছিলেন, কিন্তু ভারতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড টি-20তে অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর মুদ্রার উল্টোপিঠ্য দেখা হয়ে গেছে বাঁহাতি এই স্পিনারের। জাতীয় দল থেকে বাদ পড়েছেন, তবে মনোবল হারাননি। অ্যাকশন নিয়ে ওঠা প্রশ্নকে ভুল প্রমাণ করেছেন। অ্যাকশনে কিছুটা
পরিবর্তন আসলেও তা নিয়ে খুব একটা ভাবনা নেই সানির। যেহেতু একটা নতুন বোলিং অ্যাকশনে বোলিং করব, বাট তার আগে আমি মানে লাকিলি যে 2টা ন্যাশনাল লিগের ম্যাচ খেলতে পারছি। এতদিন একটা অ্যাকশনে বোলিং করে আসছি, আর এখন একটা নতুন অ্যাকশন, ওইটা নিয়ে এত চিন্তা ভাবনা করতে গেলে অ্যাকচুয়ালি দেখা যাবে আমার উপরে নেগেটিভ জিনিসগুলো পড়বে। সো এটা নিয়ে কোনো চিন্তা করতেছি না, জাস্ট চিন্তা ফোকাস করতেছি যে ম্যাচ কিভাবে বেটার খেলা যায়, বেটার খেলে উইন করতে পারি। আইসিসি অ্যাকশন বৈধ ঘোষণা করেছে, তবে এরপর ঘরের মাঠে জাতীয় দলের 2টো সিরিজ হলেও তাতে জায়গা হয়নি সানির। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রাথমিক দলেও নেই 16টি ওয়ানডে এবং 10টি টি20 খেলা এই ক্রিকেটার। তবে সানি যে হারিয়ে যাননি তা প্রমাণের আদর্শ মঞ্চ হতে পারে বিপিএল। প্রিমিয়ার লিগ হোক, ন্যাশনাল লিগ হোক বা বিপিএল নিয়ে যে পারফর্ম করে আবার কামব্যাক করব, এই জিনিসটা কখনো মাথায় আনি নাই। বিকজ এটা যদি আমি চিন্তা করি যে এক্সট্রা প্রেশারটা হয়তো আমার উপরে আসবে, যে না ভালো করতেই হবে এবং পারফর্ম করে আবার কামব্যাক করতে হবে। সো এটা না করে আমার মনে হয় যে আমি যদি আমার পারফর্মটা করতে পারি, যে আমি জাস্ট থিঙ্ক করতেছি যেমন আমি ভালো খেলবো, যে টিমে খেলি না কেন আমি পারফর্ম করবো। সো কামব্যাক করবো কি করবো না সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। সো আমার কাজ হচ্ছে যে ভালো পারফর্ম করা, ভালো পারফর্ম করলে ডেফিনেটলি তারা আমাকে আবার কামব্যাক করাবে টিম। বিপিএল এর আগের 3 আসরে ওভার প্রতি 6.47 রান দিয়ে 33 ম্যাচে নিয়েছেন 32 উইকেট। তবে সানি যে আরো ধারালো হয়ে উঠছেন তার ঝলক এরই মধ্যে দিয়েছেন। এবারের আসরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে 4 ওভারে 19 রানে 1 উইকেট নিয়ে পুরনো রূপে ফেরার আভাসও দিয়ে রাখলেন সানি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটের আরো খবর। আগামী 3 বছরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর মিডিয়া সত্ত্ব পেয়েছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। নতুন চুক্তি অনুযায়ী টিভি পার্টনার হিসেবে মাছরাঙা ও জি টিভি এবং ডিজিটাল পার্টনার হিসেবে কন্টেন্ট ম্যাটার্স কাজ করবে। 2012 সাল থেকে শুরু হওয়া বিপিএল এর প্রথম আসর থেকে 2018 সাল পর্যন্ত প্রচার সত্ত্ব কিনে নেয় চ্যানেল 9, কিন্তু সম্প্রতি চ্যানেলটির সঙ্গে চুক্তির মেয়াদ 2 বছর কমিয়ে আনে বিসিবি। তবে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের সঙ্গে ঠিক কত টাকা চুক্তি হয়েছে তা প্রকাশ করেনি ক্রিকেট বোর্ড। তবে ধারণা করা হচ্ছে নতুন চুক্তির পরিমাণ আগের চেয়ে অন্তত 10% বেশি। আমাদের সাথে চ্যানেল 9 ছিল একদিন, তো কিছু ডিসপিউট ছিল, কিন্তু দে হ্যাভ সলভড অল দ্য প্রবলেমস। ওনাদের সাথে এগ্রিমেন্ট ছিল যে এটাই ওনাদের লাস্ট ইয়ার হবে, যার জন্য আমরা টেন্ডার করে নতুনভাবে আমরা ইমপ্রেস মাত্রাকে দিলাম। এভরিডে বিপিএল এর ভ্যালুটা বাড়ছে। এবারও টেন্ডারে আমরা গতবারের থেকে বেশি প্রাইসই পেয়েছি। আমাদের এক্সপেকটেশন আরো বেড়ে গেছে। এত বড় একটা কনসোর্টিয়াম হওয়াতে আমরা আশা করি যে ভবিষ্যতে এটা আরো অন্যান্য মানে এখন যেহেতু 120টা দেশে দেখাচ্ছে, আমার ধারণা এটা হয়তো আরো অনেক বেশি দেশে দেখানো হবে, অনেক ভালোভাবে দেখানো হবে। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ টম সেন্টফিটের পরিকল্পিত কৌশলের সঙ্গে মানিয়ে নেয়ার মতো শারীরিক ও মানসিক দক্ষতা ফুটবলারদের ছিল না। সে কারণে ভুটানের বিপক্ষে ম্যাচে হারতে হয়েছে, এমনটাই জানিয়েছেন দলের টিম লিডার শওকত আলী। ভুটানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করে ফেডারেশনে জমা দেওয়া প্রতিবেদনে দলের মান উন্নয়নের জন্য কিছু ভবিষ্যৎ পরিকল্পনাও উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি। টম সেন্টফিটের অধীনে এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে অফ 2 এর ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। দেশের মাটিতে গোলশূন্য ড্র আর অ্যাওয়ে ম্যাচে 3-1 গোলের হার। ইতিহাসে প্রথমবারের মতো ভুটানের কাছে হারের লজ্জা লাল সবুজের প্রতিনিধিদের। আর এই হারেই দেশের ফুটবল অঙ্গনে নেমে আসে ঘোর অন্ধকার। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সহ তার নির্বাচিত প্যানেলের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে ওঠে ফুটবল পাড়া। যে ম্যাচটিতে জয় পেলে হয়তো এত বিতর্ক এড়ানো যেত, সেই ম্যাচে কি হয়েছিল? গদি নড়বড়ে হওয়ায় বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন টিম ম্যানেজমেন্টের কাছেই জানতে চেয়েছিলেন এর নেপথ্য কারণ। দলনেতা শওকত আলীর নেতৃত্বে এরই মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদনও বাফুফেতে জমা দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আমাদের টিমের মান আমরা যতটুকু আশা করেছিলাম ঠিক অতটা আশানুরূপ না, বাট প্লেয়ারদের মধ্যে আন্তরিকতা ছিল, খেলার চেষ্টা করছে, বাট আপনাকে তো কোয়ালিটিটা থাকতে হবে। তাদের প্লেয়ার আমাদের থেকে ফার্স্ট ছিল এবং তারা ফিট ছিল। আমি বলবো না যে কোথাও চেষ্টা ছিল না, বাট হয়তো আমাদের প্লেয়াররা তো কুইক এটা অ্যাডপ্ট করতে পারে নাই। 1999 সালের এসএ গেমসে স্বর্ণজয়, 2003 সালে সাফে চ্যাম্পিয়ন হওয়া সহ বাংলাদেশের ফুটবল ইতিহাসের সেরা সাফল্যগুলোর সময় নীতি নির্ধারক হিসেবে দলের সঙ্গেই ছিলেন এই শওকত আলী। এবার দলের ভরাডুবির সাক্ষীও হয়েছেন। তাই দেশের ফুটবলের শুধু সমস্যা নয়, তা সমাধানের কিছু নীতিমালাও প্রতিবেদনে উল্লেখ করেছেন তিনি। আমরা কিছু সুপারিশ করেছি,
অনেক রকম, যেমন আমাদের আমরা এস গ্রুপের খেলার কথা বলেছি, আমাদের পাইপলাইনের প্লেয়ার আরো বেশি সাপ্লাইয়ের কথা বলেছি, আমাদের এইভাবে কোচ না একটা লং টার্মের প্রিপারেশনের কথা বলেছি। এই কোচ বলতে না, আমি যে কোনো কোচ, আমি কোচেরও আমি বলতেছি না যে উনি করেন, আমি কারো বিরুদ্ধে না। এক্স্যাক্টলি আমি চাচ্ছি যে ফুটবলে যদি আমাদের ন্যাশনাল টিমকে ভালো করতে হবে আমাদের লং টার্মে কোচ রাখতে হবে। স্বল্পমেয়াদী নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনার ছায়ায় বন্দী এসব সমস্যা সমাধানের বৃত্ত সাদামাটা হলেও তা বাস্তবায়নের সময় লাগার কথাও স্বীকার করেছেন জাতীয় দলের এই কর্মকর্তা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। দেশের পেশাদার ফুটবলের সর্বোচ্চ স্তর বিপিএল আবারও ফিরছে ময়মনসিংহে। বৃহস্পতিবার রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দ্বিতীয় পর্বের খেলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। তবে এবার তেমন প্রচার না হওয়ায় দর্শক সমাগম নিয়ে আশঙ্কার কথাও জানান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সায়েম আকন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বিপিএল এর নবম আসরের দ্বিতীয় পর্বের মোট 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে ময়মনসিংহের রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। সুষ্ঠুভাবে বিপিএল আয়োজনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গ্যালারি ও প্যান্ডেল সাজানো আর দর্শকদের প্রবেশ পথ তৈরির কাজ চলছে পুরোদমে। আমরা শুধু মাঠ ব্যবস্থাপনার দায়িত্ব আমরা আছে, আমাদের মাঠ, প্রশিক্ষণ মাঠ, এখানে আর আদার্স খেলার প্রস্তুতি সম্পূর্ণ আছে। খেলার জন্য যা কিছু বিষয় এটা আমার প্রস্তুতি সম্পূর্ণ। তবে বিপিএল এর প্রথম পর্বে ময়মনসিংহে মাঠে প্রচুর দর্শক আসলেও এবার তেমন প্রচার প্রচারণা না থাকায় দর্শক সমাগম নিয়ে আশঙ্কা রয়েছে আয়োজকদের মাঝেও। এবার সত্যি কথা বলতে প্রচারণার অভাব আছে, যেহেতু প্রচারণার দায়িত্বটা স্পন্সর কোম্পানির, সুতরাং তাদেরই এটা করার কথা। আমরা বাড়তি প্রচারণা করতে পারছি না। মানুষের এইবার দর্শক সমাগম নিয়ে আমরা একটু শঙ্কায় আছি। এদিকে পুলিশ সুপার জানান, ময়মনসিংহে সুষ্ঠুভাবে বিপিএল এর দ্বিতীয় পর্বের খেলা শেষ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের অভিজ্ঞতা আছে যে শান্তিপূর্ণভাবে খেলা অনুষ্ঠিত হতে হলে কি ধরনের নিরাপত্তা প্রয়োজন আছে, এর পাশাপাশি আনুষঙ্গিক যে ধরনের ঝুঁকিগুলো আছে সবগুলোকে আমরা মাথায় রেখে আমাদের নিরাপত্তা বেষ্টনী সাজিয়েছি। ময়মনসিংহের রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিপিএল এর প্রথম পর্বে 12টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিটি ম্যাচেই দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। তবে এবার সে ধারাবাহিকতা বজায় রাখাটা চ্যালেঞ্জিং হবে, এমনটাই আশঙ্কা ফুটবল বোদ্ধাদের। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচ দিয়ে বৃহস্পতিবার ময়মনসিংহে শুরু হচ্ছে বিপিএল ফুটবলের দ্বিতীয় পর্ব। যে ম্যাচের আগে কাগজে কলমে শক্তিশালী হলেও দলের অন্যতম ভরসা ওয়েটসনকে না পাওয়ায় বেশ হতাশ শেখ জামালের নতুন কোচ জসিমউদ্দিন জসি। অন্যদিকে এই মৌসুমের চমক রহমতগঞ্জের চিন্তার নাম ফুটবলারদের ছন্দপতন। ম্যাচটি শুরু হবে বিকাল 3টায়। এ মৌসুমে 13 ম্যাচে প্রতিপক্ষের জালে 26 গোল দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নানা সমস্যায় জর্জরিত ক্লাবটির পারফরমেন্স ধরে রাখা নিয়ে অনেকের সন্দেহকেই উড়িয়ে দেবে এই পরিসংখ্যান, যার মধ্যে হাইতিয়ান ফরওয়ার্ড ওয়েটসনের পা থেকেই এসেছে 9 গোল। তবে ক্লাবের সঙ্গে দ্বন্দ্বের কারণেই দ্বিতীয় পর্বে নেই আক্রমণ ভাগের এই তারকা, আর এটাই ইয়েলো ব্লুজের নতুন কোচ জসিমউদ্দিন জসির মাথা ব্যথার প্রধান কারণ। ফার্স্ট লিগের পরবর্তী পর্যায়ে একটা ট্রানজিশন পিরিয়ড গেছে, বা লিগের শেষের দিকে বা ফার্স্ট লিগে ওয়েটসন চলে যাওয়াটা, ওয়েটসনের মাথার মধ্যে পরিকল্পিত ছিল, যার জন্য হয়তো শেষের দিকে সে খেলায় অতটা মনোযোগী ছিল না, এবং ওয়েটসনের অনুপস্থিতিটাও এই শেখ জামাল দলকে কিছুটা ভুগিয়েছে পরবর্তী পর্যায়ে। এখন সেই ট্রানজিশন মোমেন্ট থেকে আবার নতুন করে টিম ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। এদিকে প্রথম পর্বটা স্বপ্নের মতো কাটিয়েছে কোচ কামাল বাবুর রহমতগঞ্জ। এমনকি আবাহনী, চট্টগ্রাম আবাহনী শেখ জামালের মতো জায়ান্টদের টেক্কা দিয়ে উঠেছিল টেবিলের শীর্ষেও। তবে হঠাৎই বদলে গেছে দৃশ্যপট। পরপর 2 ম্যাচে হার আর ম্যাচ পাতানোর অভিযোগ, সব মিলিয়ে হযবরল অবস্থা রহমতগঞ্জ শিবিরে। এই অবস্থায় রাগঢাক না রেখে দল নিয়ে হতাশার কথাই জানালেন কোচ কামাল বাবু। শেষ পর্যন্ত খেলতে হলে যে কি করতে হয়, মানে যেটা প্রফেশনালিজম যেটা বলে, ওইটি আসলে ঠিক মতো আসলে বুঝে না। তাদের একটা ধারণা গেছে আমরা তো ভালো রেজাল্ট করে ফেলছি, এটা যে শেষ পর্যন্ত করতে হবে ধারাবাহিকভাবে, একটা লম্বা লিগ, সেটাই আসলে বুঝে না। আর তাছাড়া আমাদের কিছু প্লেয়ার ইনজুর এবং জ্বরে ভুগতেছিল, এই জন্য আসলে আমাদের হঠাৎ করে ছন্দপতন। 3-এ থাকা শেখ জামালের সমান 22 পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে এক ধাপ পেছনে রহমতগঞ্জ। তবে ঢাকার বাইরে সাফল্যের হারটা বেশি, এমন ইতিহাস থেকেই অনুপ্রেরণা খুঁজছে তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ময়মনসিংহ। আবারও স্বাগত খেলার সময়ে। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের খবর। রাজকোটে জো রুটের রাজকীয় সেঞ্চুরিতে 5 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে সফরকারী ইংল্যান্ড। দিন শেষে 3 লায়নদের সংগ্রহ 4 উইকেটে 311 রান।
99 রানে অপরাজিত আছেন মঈন আলী। ইংল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে এই ম্যাচে অভিষেক হয় হাসিব হামিদের। থ্রি লায়নদের উদ্বোধনী জুটি থেকে আসে 47 রান। কুক 21 রানে আউট হবার পরপরই হামিদ ফিরে যান 31 রানে। বেন ডাকেট ব্যক্তিগত 13 রানে আউট হলে কিছুটা চাপে পড়ে ইংল্যান্ড, কিন্তু চাপ সামলে দারুণ খেলতে থাকেন জো রুট ও মঈন আলী। ভারতের স্পিনারদের হতাশায় ডুবিয়ে ক্যারিয়ারের 11শ সেঞ্চুরি তুলে নেন জো রুট। মঈন আলীর সঙ্গে চতুর্থ উইকেটে রুট যোগ করেন 179 রান। তবে দিনের শেষ দিকে উমেশ যাদবের শিকার হয়ে 124 রানে ফিরে যান রুট। স্টোকসকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টা কোনো অঘটন ছাড়াই পার করেন মঈন আলী। স্টোকস 19 ও মঈন আলী 99 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। ভারতের বিপক্ষে 5 ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের মাধ্যমেই দলে ফেরার আশা করছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। ইনজুরির কারণে প্রথম টেস্টের একাদশে না থাকায় গতকাল মঙ্গলবার রাতে ভারতে পৌঁছান তিনি। আগামীকাল থেকে নেটে বোলিং প্র্যাকটিস শুরু করবেন এই পেসার। ডান কাঁধের ইনজুরির কারণে আগস্টের পর থেকেই দলের বাইরে ছিলেন টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী অ্যান্ডারসন, যে কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও খেলেননি ল্যাঙ্কাশায়ারের এই পেসার। তবে ইনজুরি থেকে সেরে ওঠায় 17 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশাখাপত্তনম টেস্টের দলে রাখা হয়েছে তাকে। মঙ্গলবার রাতে ভারতে পৌঁছানোয় বুধবার সারাদিন বিশ্রামে ছিলেন তিনি। বৃহস্পতিবার থেকে আবারও নেটে প্র্যাকটিস শুরু করবেন এই ইংলিশ পেসার। খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টেস্ট মর্যাদা 16 বছর পার করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাদা পোশাকের ক্রিকেটে উন্নতির ধারা ধরে রাখার পরামর্শ অধিনায়কের। আমাদের যেটা দরকার আসলে নিয়মিতভাবে টেস্ট খেলা, তাহলে বাংলাদেশ যে টেস্ট ক্রিকেট উন্নতি করেছে সেটা প্রমাণ করতে হবে। চিটাগাংয়ের বিপক্ষে দাপুটে জয় রংপুর রাইডার্সের শেষ ওভারের নাটকীয়তায় রাজশাহী কিংসকে হারিয়ে বিপিএলে খুলনা টাইটান্সের প্রথম জয়। ভুটানের বিপক্ষে বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করে ফেডারেশনের প্রতিবেদন দিয়েছেন টিম লিডার। জাতীয় দলের মান উন্নয়নে উল্লেখ করা হয়েছে নানা পরিকল্পনা। এবং বৃহস্পতিবার ময়মনসিংহের দ্বিতীয় পর্বের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু। সব ধরনের প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। প্রচার না হওয়ায় দর্শক সমাগম নিয়ে শঙ্কা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।